আপনারা কি বর্ষাকালে দীঘা যাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। বর্ষাকালে দীঘায় আসা উচিত কি উচিত নয়? দেখুন, এক একটা ঢেউ দিচ্ছে এতটা হাইট, যেটা আপনারা বর্ষাকাল ব্যতীত যদি অন্য সময় আসেন তাহলে কিন্তু পাবেন না। এখানে এত লোক স্নান করছে, ইচ্ছা করছে এখন কি একটু নেমে পড়ি সমুদ্রে। পায়ে থাকবে জল আর হাতে থাকবে জুতো। এইভাবে বিচের উপর দিয়ে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা। গলদা চিংড়িগুলোকে সাইজগুলো দেখুন। আপনারা যারা ছবি তুলবে তারা কিন্তু এখানে আসতে পারেন বর্ষাকালে, খুব সুন্দর ছবি তুলবে। আবার বৃষ্টি নেমে গেল। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আরও একটি নতুন ট্রাভেল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ওল্ড দীঘাতে। আমি সমুদ্রের জলের যা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, সেই কারণে আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো বর্ষাকালে আদৌ দীঘা আসা উচিত কি উচিত নয়। আমি কিছুক্ষণ আগেও দেখতে পাচ্ছিলাম যে এই সমুদ্র, যে উত্তাল সমুদ্র, এর ঢেউ কিন্তু এই যে গাডোয়ালটা দেখতে পাচ্ছি, এই যে গাডোয়ালটা, এই গাডোয়ালের ওপরে কিন্তু জলের স্তর আসছিল। তাই অনেকে দীঘায় আসতে ভয় পায়। আমি আপনাদেরকে দেখাবো এমন একটা জায়গা যেখানে গেলে পরে আপনারা বর্ষাকালে আসলে সমুদ্রের উচ্ছ্বাস থাকলে পরেও কিন্তু সেখানে স্নান করতে পারবেন। তবে হ্যাঁ, খুব সাবধানে স্নান করতে হবে। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আর আমি বর্ষাকালে আপনারা কিভাবে দীঘাটা সম্পূর্ণ ট্রিপটা কমপ্লিট করবেন সেটাও আমি দেখাবো। তাই ভিডিওটির সঙ্গে থাকবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দীঘার গেটের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দীঘার গেট, আর এখান থেকেই দীঘা স্টার্ট হয়। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দীঘার গেট। আর দীঘার গেটের ঠিক সামনে এই যে রাস্তাটা আছে, এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা শঙ্করপুরের দিকে। আপনারা যারা শঙ্করপুরে যাবেন তারা এই রাস্তা ধরে সোজা শঙ্করপুরে চলে যেতে পারবেন। আর একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এখানে যারা আপনারা শঙ্করপুর ভ্রমণ করবেন, এই দীঘার গেটের সামনে কিন্তু কোনো টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড নেই। আপনাদের কিন্তু দীঘা যে ওল্ড দীঘা যে অটো স্ট্যান্ড বা টোটো স্ট্যান্ড আছে, সেখান থেকে একেবারে রিজার্ভ করে কিন্তু আপনাদের আসতে হবে। ঠিক এখান থেকে, মানে এদিক থেকে আসবেন, এসে এই রাস্তা দিয়ে সোজা চলে যাবেন শঙ্করপুরে। তো আপনাদের আসার মাধ্যম হলো কিন্তু একদম রিজার্ভ ছাড়া কিন্তু আপনারা এখানে আসতে পারবেন না। আপনারা যারা দীঘা মোহনাতে যাবেন, দীঘা মোহনার বাস স্ট্যান্ডের থেকে এখানে অনেক টোটো আছে, টোটো ভাড়া করে আপনারা চলে যেতে পারবেন মোহনাতে। তো এখান থেকে মোহনার ভাড়া কত নিচ্ছে আমি একবার আপনাদের জানিয়ে দিচ্ছি। দাদা, এখান থেকে মোহনার ভাড়া কত নিচ্ছে? 20 টাকা। তো এখান থেকে মোহনার ভাড়া হলো 20 টাকা। আপনারা চাইলে এখান থেকেও মোহনা যেতে পারেন, বা ওল্ড দীঘা থেকেও অটো আছে, ওখান থেকেও আপনারা চাইলে মোহনা আসতে পারেন। তো ফাইনালি 2 কিলোমিটার অতিক্রম করার পরে আমি নেমে গেলাম মোহনাতে। এবার আমি আপনাদেরকে মোহনার দিকে নিয়ে যাচ্ছি। দেখুন, এটা হচ্ছে মোহনা যাওয়ার রাস্তা। এটা হচ্ছে মাছের আড়ত। এই মুহূর্তে নিলাম চলছে এখানে। গলদা চিংড়িগুলোকে সাইজগুলো দেখুন, একটা সাইজ দেখুন। আমি ইতিমধ্যে পৌঁছে গেছি দীঘার মোহনায়। এটা হলো গাড়ি স্ট্যান্ড। এখানে আপনারা কার পার্কিং করে আপনারা মোহনাটা ভ্রমণ করতে পারবেন। যারা টোটো নিয়ে আসবেন তারা এখানে আসতে পারবেন, যারা গাড়ি নিয়ে আসবেন তারাও এখানে গাড়ি পার্ক করে টোটাল সম্পূর্ণ মোহনাটা ভ্রমণ করে দেখতে পারবেন। আর ঠিক এই কার পার্কিংয়ের পাশেই রয়েছে মাছের আড়ত। মাছের আড়তটা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখুন, এখানে মাছের আড়ত আছে। আপনারা এখানে পাইকারি দরে পাবেন না, এখানে রিটেলে মাছ কিনতে পারবেন। পাইকারি দরে মাছ কিনতে গেলে আমি আপনাদের আগে যেটা দেখালাম, সেখানে গিয়ে আপনাদেরকে পাইকারি দরে নিলামে মাছ কিনতে হবে। এখানে ইলিশের সাইজগুলো একবার দেখাই। এই ইলিশের সাইজগুলো হচ্ছে, এই ইলিশগুলো হচ্ছে 1700 করে। 1700 ইলিশগুলো একবার দেখুন। দেখুন, মোহনাতে এই সময় প্রচুর হাওয়া দিচ্ছে। আর ওয়েদার, বর্ষার ওয়েদার খুবই ভালো ওয়েদার। আর এই সময়টা কিন্তু দীঘা করার পক্ষে কিন্তু খুবই উপযুক্ত। আর এই মোহনার সাইডে এরকম আপনারা পেয়ে যাবেন শাখা। এটা হচ্ছে মোহনা নদী। এখান থেকে নদী মিশেছে, নদী। আর ওইখানে সামনে গিয়ে মিশেছে হলো সমুদ্র। মোহনায় আপনারা এরকম পেয়ে যাবেন শুটকি মাছ। বিভিন্ন রকম মাছ আছে, কিন্তু এখানে বিভিন্ন রকম মাছ আছে। এত বালি উঠছে না, তাকাতে পারছি না এখান থেকে। হাওয়াতে এত বালি দিচ্ছে, এত হাওয়া দিচ্ছে, মানে তাকাতে পারছি না, এত বালি ওড়াচ্ছে। একটু আগে পেছনে আপনারা দেখালাম, এত পরিমাণে হাওয়া, প্রচুর পরিমাণে বালি। আর একটু হাওয়াটা দেখুন, কি সুন্দর হাওয়া। ও দারুণ লাগছে মোহনা। কেমন লাগছে বলুন? খুব সুন্দর জলোচ্ছ্বাস। দেখুন পেছনে সমুদ্র, এখানটা সোজাসুজি গিয়ে মিশেছে নদী আর সমুদ্র একসাথে। আর আমার তো দারুণ, কেমন লাগছে বলুন? দারুণ এই মোহনা। আপনারা অবশ্যই একবার বর্ষাকালে দীঘা ভ্রমণ করবেন। বর্ষাকালে যদি দীঘা ভ্রমণ না করেন তাহলে বুঝবেনই না বর্ষাকালে মোহনাটা কতটা সৌন্দর্য লাগে। রোদ নেই, মেঘলা ওয়েদার, খুব সুন্দর দারুণ একটা
ছবি আপনারা এখানে কিন্তু আপনারা যারা ছবি তুলবে তারা কিন্তু এখানে আসতে পারেন বর্ষাকালে। খুব সুন্দর ছবি তুলবে। ডাব কত করে? 50। এটা 50 আর এটা 60। ডাবের সাইজ হচ্ছে এরকম, এটা হচ্ছে 50 আর এটা হলো 60। এখানে আপনারা চাইলে উটের রাইডও করতে পারবেন। এখন সামনে উট। ঘোড়া রাইড কত নিচ্ছ? 100। কতক্ষণ? 200 মিটার। আর উটেরটা একবার জিজ্ঞাসা করি, উটের রাইড কত নিচ্ছে? উটের রাইড কত নিচ্ছ? কতক্ষণ? 200 মিটার। এখানে উটের রাইডও মাথা পিছু 100 টাকা 200 মিটার, আর ঘোড়ার রাইডও মাথা পিছু 100 টাকা 200 মিটার। আপনারা যদি চান তো বাচ্চা কাচ্চা বা আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা উটের এবং ঘোড়া রাইড করতে পারেন। আর এই সামনে রয়েছেন দেখুন মোহনার সামনে, এখানে পেয়ে যাবেন আপনারা মুড়ি করতে, মুড়ি ডিম রোস্টের দোকান আপনারা এখানে পেয়ে যাবেন। তো আপনারা যদি মনে করেন যে আপনারা সকালে এসেন কিছু টিফিন খাবেন, তো এখান থেকে আপনারা ঘুগনি মুড়ি খেয়ে নিতে পারেন। ঘুগনি মুড়ি কত? হ্যাঁ, এখানে ঘুগনি মুড়ির রেট হলো 25 টাকা। সকালবেলা বেরিয়েছি, এখনো কিছু খাওয়া হয়নি। সেই বাস থেকে নেমে এখনো পর্যন্ত আসলাম সে মোহনা হয়ে। এখন এখানে একটুখানি ঘুগনি মুড়ি খাবো, 1 প্লেট 25 টাকা। আবার বৃষ্টি নেমে গেল। ওয়েদারটা এমনি রেইনি সিজন, বৃষ্টি। তো ভাবলাম যে কিছুক্ষণ হয়তো বৃষ্টি দেবে না, তো এখন দেখলাম যে আবার বৃষ্টি নেমে যাচ্ছে। এখন কিন্তু বৃষ্টি হচ্ছে। এখন আমি তাড়াতাড়ি হেঁটে যেতে হবে, তা না হলে ছাতাতেও মানাবে না। তো আমি এখন তাড়াতাড়ি হেঁটে ধীরে ধীরে এগিয়ে যাব একদম ওল্ড দীঘার দিকে। আপনারা যদি ওল্ড দীঘার থেকে মোহনাতে আসতে চান হেঁটে, হাঁটা পথে সময় লাগবে জাস্ট 15 থেকে 20 মিনিট। আর যদি আপনারা গাড়িতে আসতে চান গাড়িরও ব্যবস্থা আছে। আমি গাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে অটো স্ট্যান্ড আছে, এখানে অটো স্ট্যান্ড আছে। এখান থেকে আপনার ওল্ড দীঘা কত পড়বে? এখান থেকে একজন যাবো 20। রিজার্ভে কত নিচ্ছ? ওল্ড দীঘার থেকে আপনারা যারা মোহনাতে আসবেন তারা এই অটো করে চলে আসতে পারেন। এই যে অটোগুলো এখানে দেখতে পাচ্ছেন, এই অটোগুলো ওল্ড দীঘার থেকে এখানে এসেছে। যদি আপনারা শেয়ারে আসেন তাদের ভাড়া পড়বে 20 টাকা করে, আর যদি আপনারা রিজার্ভে আসেন তাহলে ভাড়া পড়বে 150 টাকা। বর্ষাকালে দীঘা কতটা সুন্দর লাগে সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা যদি বর্ষাকালে দীঘা ভ্রমণ করতে আসেন তাহলে বর্ষাকালে দীঘায় কোথায় কোথায় ঘুরবেন, বর্ষাকালে দীঘার পরিস্থিতিটা ঠিক কিরকম থাকে সব কিছু থাকছে আজকে আমার এই ভিডিওতে। কাইন্ডলি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেল নতুন আছেন তাদেরকে বলছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিচের ওপর থেকে পায়ে থাকবে জল আর হাতে থাকবে জুতো, এইভাবে বিচের ওপর দিয়ে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা। এখানে এত লোক স্নান করছে, ইচ্ছা করছে এখন কি একটু নেমে পড়ি সমুদ্রে, কিন্তু উপায় নেই, গামছা নেই, স্নান করতে নামতে পারছি না। কি সমস্যা বলুন তো। বাড়ি থেকে আসার সময় অনেকবার করে মনে করেছিলাম যে একটা গামছা নিয়ে আসবো, সমুদ্রে একটু স্নান করবো, তো তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে বাড়ি থেকে গামছাটাই আনতে ভুলে গেছি। এখন স্নান করা হচ্ছে না। দেখুন সবাই কি সুন্দর এখানে স্নানের মজা নিচ্ছে সমুদ্রে, আর আমি তাদেরকে দেখে দেখেই মনটাকে শান্ত করে দিচ্ছি। এই জায়গাটার নাম হচ্ছে সৈকত সরণি ভিউ পয়েন্ট। এই জায়গাটি ঠিক ওল্ড দীঘার একটু আগে, অর্থাৎ ওল্ড দীঘার থেকে যখন মোহনার দিকে আপনারা এগিয়ে যাবেন তখন আপনারা এই জায়গাটা দেখতে পারবেন। বর্ষাকালে ওল্ড দীঘা এবং নিউ দীঘাতে যারা আপনারা থাকবেন তাদের কিন্তু বর্ষাকালে ওল্ড দীঘা এবং নিউ দীঘাতে স্নান করা সম্ভব নয়। এতটাই প্রবল জলোচ্ছ্বাস থাকে, সেই কারণে কিন্তু আপনারা ওখানে স্নান করতে পারবেন না। আপনারা সৈকত সরণি ভিউ পয়েন্ট, যেটা একদম হোটেল সিহকের উল্টো দিকে আছে, আপনারা এখানে এসে নির্দ্বিধায় স্নান করতে পারবেন। তবে জলোচ্ছ্বাস এখানেও বেশি আছে, আপনারা কিন্তু খুব সাবধানে এখানে স্নান করবেন। আর এই বিচটিকে বলা হয় বাথিং সি বিচ। আমি এখন দাঁড়িয়ে আছি সমুদ্রের পাশে, ঠিক মেরিন ড্রাইভের পাশেই রয়েছে ঝাউবন। আমি এখন দাঁড়িয়ে আছি ঝাউবনে। কি সুন্দর লাগছে দেখুন ঝাউবনটা, অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই ঝাউবন। আর দীঘার কিন্তু সবথেকে সৌন্দর্য জায়গা কিন্তু এই ঝাউবন। অনেকে ঝাউবনে আসেন, পিকনিক করে, কিছুটা সময় কাটায়, একদম মন ফ্রেশ হয়ে যায়। আপনারা যদি অতিরিক্ত গরমেও চলে আসুন না কেন, সেখানে আপনারা যদি ঝাউবনে আসেন, ঝাউবনের এত সুন্দর ছাওয়া আর সমুদ্রের হাওয়া, সেখানে কিন্তু গ্রীষ্মকালেও কিন্তু আপনারা সম্পূর্ণ শান্তি পাবেন। এখানে কিন্তু কোনো গরম, কোনো অক্লান্তি অনুভব করতে পারবেন না ঝাউবনে আসলে পরে। তো আমি বলবো আপনারা দীঘাতে আসলে পরে অবশ্যই একবার ঝাউবন ভ্রমণ করবেন। ঝাউবনটা কিন্তু খুব সুন্দর শান্তির জায়গা। সমুদ্রের ঠিক পাশেই পাবেন এরকম গঙ্গা মাতার মন্দির। দেখুন, চলুন আপনাদেরকে একবার গঙ্গা মাতা দর্শন করিয়ে দিই। আমি এখন দাঁড়িয়ে আছি হোটেল সিহকের ঠিক বাইরে।
এটা হচ্ছে হোটেল সিওকের এন্ট্রান্সের মেন গেট। আমি এখান থেকে এখন হোটেল সিওকে প্রবেশ করব এবং হোটেল সিওকের বাইরেটা এবং হোটেল সিওকটা ঠিক কীরকম দেখতে বাইরের দিক থেকে আমি সম্পূর্ণ দেখাবো। আমি কোনো রুমের রিভিউ আমি আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, কারণ রুমের রিভিউ আমি পারমিশন পাইনি। রুমের রিভিউর পারমিশন পেলে পরে আমি অবশ্যই একদিন এসে আপনাদের হোটেল সিওকের রুমের রিভিউ তুলে যাবো। চলুন যাওয়া যাক হোটেল সিওকের ভেতরে। দেখুন এটাই হচ্ছে হোটেল সিহক। আমি এখন এর ভেতরে একটু যাবো, গিয়ে ভেতরটা আমি আপনাদেরকে একটু দেখাবো যে ভেতরটা কতটা এরিয়া নিয়ে আছে। দেখুন এটা হচ্ছে মেন বিল্ডিং, এটা হলো হোটেল সিহকের রেস্টুরেন্ট। এটা হচ্ছে সিহকের রেস্টুরেন্ট। এই ফার্স্ট ফ্লোরে হচ্ছে রেস্টুরেন্ট। দেখুন উপরে দেখা যাচ্ছে রেস্টুরেন্ট। এখানে ভেতরে কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, আপনারা যদি চান তো ভেতরে কার পার্কিং করেও হোটেল সিওকে থাকতে পারবেন। আর এটা হলো রিসেপশন অফিস অ্যাডমিনিস্ট্রেট, এটা হচ্ছে রিসেপশন। প্রচুর বড় এরিয়া নিয়ে হোটেল সিহক, দেখুন প্রচুর বড় এরিয়া। এখানে বিল্ডিংটা দেখুন একবার, অনেক বড় বিল্ডিং হোটেল সিহকে। আর বিল্ডিংয়ের ঠিক বাইরে এরকম ছোট ছোট কটেজ আছে, আপনারা কটেজও পেয়ে যাবেন। দেখুন ওইখানে ছোট একটা কটেজ, ওইখানে দেখুন একটা কটেজ। এই কটেজগুলোতেও আপনারা থাকতে পারবেন। রেট কী আছে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এদের কিন্তু ফিক্সড রেট আছে, এদের কিন্তু রেট আপ ডাউন হয় না। দেখুন এগুলো হচ্ছে ছোটো ছোটো কটেজ। এগুলো কটেজ, যেমন ওই একটা সামনে কটেজ, আর এই কটেজগুলো একদম কিন্তু সি ভিউ। এই যে কটেজ, আর ঠিক এর যে গেটের এখান থেকে বাইরে দেখতে পারবেন সি ভিউ, দারুণ। আর এখানে বাচ্চাদের জন্য বা যারা একটুখানি টাইম পাস করবেন বিকেলে সন্ধ্যা, যেমন এই ওয়েদারটা খুব ভালো ওয়েদার, এখানে টাইম পাস করবার জন্য সুন্দর একটি ছোট্ট পার্কের মতো করা আছে, ওপেন গ্রাউন্ড। এখানে আপনারা বসেও নিজেদের স্পেশাল মুহূর্তগুলো কাটাতে পারবেন। আর ওখানে দোলনা আছে, আপনারা চাইলে দোলনাও ইউজ করতে পারবেন। ওখানে ঢেকি আছে, বসার জায়গা আছে, সুন্দর আছে। এটা হচ্ছে হোটেল সিহকের ভেতরটা, খুব দারুণ কিন্তু এই হোটেল সিহক, দারুণ দারুণ এই হোটেল সিহক। আর এখানে দেখুন এই সোজা আরেকটা বিল্ডিং আছে, এখানেও আপনারা থাকতে পারেন। মানে অনেকটা বড় এরিয়া নিয়ে আপনারা যদি মনে করেন যে হোটেল সিওকে আসবেন, তো হোটেল সিওকে আসলে পরে কিন্তু আপনারা রুম পেয়ে যাবেন। তাই অ্যাডভান্স বুকিং কী করে করতে হবে সব কিছু ডিটেলস আমি দিয়ে দেবো। এবং আপনাদের যেটা হচ্ছে এদের কলকাতাতে হেড অফিস আছে, কলকাতার নাম্বারটাও আমি আপনাদের কাছে দিয়ে দেবো। আপনারা ওই নাম্বারে যোগাযোগ করেও এখানে অ্যাডভান্স বুকিং করতে পারবেন। আর এইসব রুমের কটেজের কী ট্যারিফ আছে, কী রেট আছে, সব কিছু আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা একবার কাইন্ডলি দেখে নিন। আর এটা হলো দেখুন কটেজ, হোটেল সিওকের কটেজ, কি সুন্দর কটেজ। আর এই যে কটেজ, আর এখান থেকে গেট থেকে বাইরে বেরিয়েই হলো সমুদ্র। মানে এতটা সুন্দর পজিশন আপনারা একমাত্র হোটেল সিওকে আসলেই পাবেন। আপনারা একমাত্র হোটেল সিওকে আসলে এত সুন্দর পজিশন পাবেন। দেখুন এই হচ্ছে হোটেল সিহক, এখান থেকে বেরোবেন, এখান থেকে বেরিয়েই হলো সমুদ্র। দারুণ জায়গা, দারুণ এই হোটেল সিহক, দারুণ। দেখুন এখান থেকে বাইরে বেরিয়ে সমুদ্র। মেরিন ড্রাইভের ওপর থেকে হোটেল সিহকটা একবার দেখুন, দারুণ পজিশন, হেভি পজিশন হোটেল সিহক। এদের যে রুম ট্যারিফটা আছে, রুম ট্যারিফটাও যে খুব একটা বেশি রেটের ডিফারেন্স তা না। আমি একবার রুমের ট্যারিফটা একবার আপনাদেরকে জানিয়ে দিই। এখানে নন এসি রুম আছে 1250 টাকা, 1400 টাকা। এসি রুম আছে 800 টাকা, 3500 টাকা, 4000 টাকা। আর এসি 4 বেডেড আছে 6000 টাকা, 8000 টাকা। এর সঙ্গে কিন্তু এক্সট্রা জিএসটি অ্যাড হবে। চেক ইন টাইম 12:30, চেক আউট টাইম 12টা। এটাই হলো বর্ষাকালে দীঘা আসার মজা। দেখুন এক একটা ঢেউ দিচ্ছে, এতটা হাইট, যেটা আপনারা বর্ষাকাল ব্যতীত যদি অন্য সময় আসেন তাহলে কিন্তু পাবেন না। দেখুন 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 এক একটা ঢেউয়ের হাইট দেখুন। বর্ষাকালে এমনি সমুদ্র নদীর জলের স্তরটা একটু বেশি থাকে, তার উপরে এত সুন্দর যে ঢেউয়ের হাইট ওঠে, এটাই হচ্ছে মজা। আমি এখন দাঁড়িয়ে আছি ওয়াচ টাওয়ারের উপরে, আর এই ওয়াচ টাওয়ারের উপর থেকে সম্পূর্ণ ওল্ড দীঘাটা আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি। পুরো পরিষ্কার ওল্ড দীঘাটা পুরো পরিষ্কার দেখা যায়। কে কি করছে না করছে, কোথায় নামছে, কেউ সমুদ্রে তলিয়ে যাচ্ছে কিনা, সব কিছু কিন্তু এখান থেকে ওয়াচ করা যায়, যার জন্য নাম দিয়েছে ওয়াচ টাওয়ার। ও জলের ঢেউগুলো একবার দেখুন, আমি বস্তার উপর থেকে দেখাচ্ছি, জলের ঢেউগুলো একবার দেখুন। আমি এখন আছি মেরিন ড্রাইভ পার্কে, আর মেরিন ড্রাইভ পার্কটা একবার আপনাদেরকে দেখাই, কি সুন্দর বানিয়েছে এই মেরিন ড্রাইভ পার্ক।
এখানে কিন্তু সামুদ্রিক হাওয়াটা এতটাই সুন্দর বয়ে চলে যে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গার প্রাকৃতিক হাওয়া এবং সমুদ্র উপভোগ করতে পারবেন। দেখুন, এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি মূর্তি, আর এখানে আছে ছোট্ট একটি পার্ক, জিরাফ, স্লিপারটা খারাপ হয়ে গেছে, বসার জায়গা আছে, একটি বাচ্চাদের ছোট্ট ঘোড়ার দোলনা আছে, আর এখানে রয়েছে বাউল সঙ্গীত, যেটা পশ্চিমবঙ্গের ঐতিহ্য। এখানে রয়েছে যে মেয়েদের স্কুলে যে কন্যাশ্রী দেওয়া হয় সেই কন্যাশ্রী প্রকল্প, এখানে যে কন্যাশ্রী প্রকল্প রয়েছে। বাংলা তো শুয়ে পড়েছে, ইতিহাস আর ভূগোল দাঁড়িয়েছে, বাংলা শুয়ে পড়েছে। ভীম লাভ দীঘা অর্থাৎ আই লাভ দীঘা। এটা হচ্ছে হোটেল শান্তিবিলা। হোটেল শান্তিবিলার বাইরের বিল্ডিংটা এরকম দেখাই, এটা হচ্ছে হোটেল শান্তিবিলার বিল্ডিং। আর একবার ভেতরটা আমি যাই, এটা হচ্ছে রিসেপশন। আপনাদেরকে এখানে এসে কথা বলতে হবে। এটা হচ্ছে রিসেপশন, এখানে প্রচুর ভিড় আজকে। আমি গেস্ট দেখে অবাক হয়ে যাচ্ছি যে শান্তিবিলায় এতটা পরিমাণে গেস্ট আছে, প্রচুর গেস্ট আছে শান্তিবিলা। যেহেতু সি ভিউ হোটেল তাই প্রচুর পরিমাণে কিন্তু এখানে গেস্ট আছে। এখন যেহেতু শান্তিবিলা হোটেলে প্রচুর ভিড়, আমি সেই কারণে রুমগুলো দেখাতে পারলাম না, আমাকে পারমিশনও দিল না রুমগুলো দেখানোর জন্য। একটা অফ টাইমে আসতে বললো, অফ টাইমে এসে ওরা আমাকে সাপোর্ট দেবে রুমগুলো দেখানোর জন্য, এবং তখন আমি আপনাদের সামনে রুমের ভিতরের কোয়ালিটি কী আছে সেগুলো তুলে ধরতে পারবো। তো এখন আমি শান্তিবিলার থেকে একটি ট্যারিফ কার্ড নিয়ে নিলাম। এটা হচ্ছে শান্তিবিলার, এটা হলো শান্তিবিলার ভিজিটিং কার্ড, এবং এর পিছনে সমস্ত রেট দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এর পিছনে সমস্ত রেট দেওয়া আছে। আমি এই রেটটা আপনাদের সামনে তুলে ধরছি, কাইন্ডলি আপনারা দেখে নেবেন শান্তিনিবাসে হোটেল শান্তিবিলার রুমের রেট কী আছে। তো এখানে আমি একবার আপনাদেরকে মুখে বলে দিচ্ছি, এখানে নন সি ফেসিং রুম বেশ কিছু আছে। নন সি ফেসিং রুম গ্রাউন্ড ফ্লোরেও বেশ কিছু রুম আছে। গ্রাউন্ড ফ্লোরে যে রুমগুলো আছে সেই রুমগুলোর ভাড়া পড়ছে 2500 টাকা করে, 3 জন করে থাকতে পারবে। আর নন সি ফেসিং রুম যেগুলো গ্রাউন্ড ফ্লোরে ম্যাক্সিমামই নন সি ফেসিং রুম অনেক আছে, সেগুলো পড়ছে 3000 টাকা করে। আর নন সি ফেসিং ডিল্যাক্স রুম যেটা আছে সেটা হলো 3500 টাকা করে। আর নন সি ফেসিং 4 বেডের রুম আছে 5000 টাকা করে। রেট কিন্তু খারাপ না, প্রচুর রেট, কিন্তু শান্তিবিলার রেট কিন্তু বিরাট, আপনারা কিন্তু বুঝে শুনে আসবেন। 4 বেডের সাইড ভিউ আছে 6500 টাকা, উইন্ডো ভিউ আছে 3500 টাকা, সাইড ভিউ আছে 4000 টাকা। মানে কি যে সাইড থেকে আপনারা সমুদ্র দেখতে পারবেন, এর জন্য বলছে সাইড ভিউ, মানে বিল্ডিংয়ের ওই পারে সাইড থেকে ব্যালকনিতে দাঁড়িয়ে আপনারা সমুদ্র দেখতে পারবেন, সেই জন্য তার এইসব রুমের রেট আছে 4000 টাকা করে। আর ফ্রন্ট সি ভিউ আছে 5000 টাকা করে, মানে সামনে থেকে সি ভিউ দেখতে পারবেন 5000 টাকা করে। তো এটা হচ্ছে ট্যারিফ কার্ড, এই ট্যারিফ কার্ডটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আরেকবার ভালো করে দরকার হয় পজ করে দেখে নেবেন যে হোটেল ওল্ড দীঘায় অবস্থিত হোটেল শান্তিবিলার রুমের ট্যারিফ কী আছে। খুব মানে অতিরিক্ত ট্যারিফ, এখানে মিনিমাম আছে গ্রাউন্ড ফ্লোরে নন সি ফেসিং 2500 টাকা হচ্ছে লোয়েস্ট, আর এরপরে সব উঠতি। মানে আপনারা যখন আসবেন তাহলে আপনারা একটুখানি বিচার বিবেচনা করে আসবেন, যাদের পক্ষে থাকার সামর্থ্য আছে তারা অবশ্যই শান্তিবিলাতে আসবেন, একদম সি ফেসিং রুম নেবেন। আর যাদের পক্ষে যারা বাজেটের মধ্যে খুঁজছেন তাদের বলবো তার আপনারা অপশনাল অন্য কোনো হোটেল দেখতে পারেন। আর এখান থেকে বেরিয়ে এই হচ্ছে মার্কেট, এটা হচ্ছে ওল্ড দীঘার মার্কেট। আপনারা যদি কেনাকাটি করতে হয় তাহলে আপনারা এই ওল্ড দীঘার মার্কেটে এসে কেনাকাটি করতে পারবেন। আর এর থেকে সোজা এই যে গেট, শান্তিবিলার গেট, আর এই গেটের থেকে বেরিয়েই আপনারা সোজা চলে যেতে পারবেন সি ফেসিং সমুদ্রতে। দেখুন এটা হচ্ছে সমুদ্র, দেখুন এটা হচ্ছে হোটেল শান্তিবিলা। আমি এতক্ষণ শান্তিবিলাতে আপনাদের দেখালাম, শান্তিবিলা বাইরেটা আপনাদের দেখাই। এটা হচ্ছে হোটেল শান্তিবিলা, আর ঠিক তার উল্টো দিকেই হলো এই সমুদ্র। এখান থেকে আপনারা কাজু বাদামও কিনে নিয়ে যেতে পারবেন। আচ্ছা, কাজুর রেট কি চলছে? 1 কিলো 1400, 1200, 800, 700, 900। রেট খারাপ না, ভালোই রেট আছে। দেখুন এখান থেকে আপনারা উদয়পুর সি বিচে যেতে পারবেন, চন্দনেশ্বর মন্দির যেতে পারবেন, তালসারি যেতে পারবেন। এই জায়গায় কিন্তু লোকে বেশি যায়। তাছাড়াও রয়েছে শঙ্করপুর, তাজপুর এবং মন্দারমণি। এই 6টা জায়গা কিন্তু সবথেকে প্রপার, মানে সবথেকে পপুলার এই 6টা জায়গা। আপনারা এই 6টা জায়গায় যেতে পারবেন। উদয়পুর সি বিচে 30 টাকা, চন্দনেশ্বর মন্দির যেতে 35 টাকা, তালসারি যেতে 40 টাকা, আর বিচিত্রপুর যেতে 80 টাকা, শঙ্করপুর যেতে 50 টাকা, তাজপুর যেতে 60 টাকা, আর মন্দারমণি যেতে 100 টাকা।
আর এটাই হচ্ছে কিন্তু সবথেকে মানে ট্যুরিস্টরা কিন্তু এই 6টা জায়গায় কিন্তু বেশি প্রেফার করে। তো আপনারা এই জায়গায় যেতে পারেন। আর যদি আপনারা বলেন রিজার্ভ করবেন, রিজার্ভ করে যেতে পারবেন। রিজার্ভে কিন্তু প্রায় 500-550 টাকা পড়ে যাবে। আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়িতে। আপনারা জানেন 16ই জুলাই অর্থাৎ আজ থেকে ঠিক 10 দিন পর রথ উৎসব পালিত হবে। পুরীতেও যেমন হয় তেমনি দীঘায় জগন্নাথ মন্দির নতুন উদ্বোধন হয়েছে, সেটাও আপনারা সবাই জানেন, গত 2 বছর হয়েছে। তো দীঘাতেও কিন্তু অনেক বড় রথ উৎসব পালিত হয়। তো দীঘা জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা যখন বেরিয়ে তার মাসির বাড়িতে যায়, সে মাসির বাড়িতে কোথায় সেটা আমি একবার দেখাচ্ছি। দেখুন, এটা হলো জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখন কিন্তু দরজা বন্ধ আছে, মেন প্রবেশদ্বার কিন্তু বন্ধ আছে। আর ঠিক তার পাশেই আছে এই জগন্নাথ মন্দির, কিন্তু সবথেকে পুরনো জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির একবার দর্শন করাই আপনাদেরকে। জয় জগন্নাথ। উপরে মহাদেব সতীকে কাঁধে নিয়ে আছে, নারায়ণ আছে, রাধা গোবিন্দ আছে, বজরংবলী আছে। আর এটা হলো জগন্নাথ মন্দির, জগন্নাথ বলরাম সুভদ্রা এখানে আছে। জগন্নাথ বলরাম সুভদ্রা। বর্ষাকালে দীঘা ট্যুর করাচ্ছি আমি আপনাদেরকে, কেমন লাগছে বলুন? বর্ষাকালের দীঘার ট্যুর আমার কিন্তু খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। হ্যাঁ, সেরকম আলো নেই ঠিকই, একটু মেঘলা ওয়েদার, কিন্তু এত সুন্দর হাওয়া আর এত সুন্দর জলের উচ্ছ্বাস, মানে দেখলে পরে মনটা এমনি ভরে যাচ্ছে। আপনারা ওল্ড দীঘা থেকে নিউ দীঘাতে যাওয়ার পথে, এটা হচ্ছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার মেরিন ড্রাইভ, এখানে যাওয়ার পথে এখানে বিশাল আকারের একটি বিশাল আকারের ঝাউ গাছের বন দেখতে পারবেন। আপনারা চাইলে এই ঝাউ গাছের বনে এসে পিকনিকও করতে পারেন। যারা একদিনের ট্যুরে আসে, গাড়ি নিয়ে আসে, তারা কিন্তু এই ঝাউ বনে আসে, গাড়ি এখানে দাঁড়া করায়, এখানে দাঁড়া করিয়ে পিকনিক করে, আনন্দ করে, স্নান করে, মন্দির দর্শন করে আবার কিন্তু রাতের মধ্যে তারা বাড়ি ফিরে যায়। ওল্ড দীঘা থেকে নিউ দীঘা আপনারা চাইলে কিন্তু হেঁটেই চলে আসতে পারেন, বেশি সময় লাগে না, 10 মিনিট লাগে হাঁটা পথে। দেখুন, আমি অলরেডি পৌঁছে গেছি কিন্তু জগন্নাথ মন্দিরের সামনে। চলুন এখন যাওয়া যাক জগন্নাথ মন্দিরের ভেতরে। আমি এখন দাঁড়িয়ে আছি একদম জগন্নাথ মন্দিরের উল্টো দিকে, যেখানে জুতো ব্যাগ রাখা হয় সেই কাউন্টারে। আর এখান থেকে আমি জগন্নাথ মন্দিরটা আপনাদেরকে একবার দেখাই। দেখুন কি সুন্দর লাগছে এখান থেকে জগন্নাথ মন্দির দেখতে, দারুণ লাগছে। তো এখন ঘড়িতে সময় 2:17, আর এই মুহূর্তে যেহেতু আমি জগন্নাথ মন্দিরে প্রবেশ করতে পারছি না, এখন বন্ধ আছে জগন্নাথ মন্দির। আর জগন্নাথ মন্দির খুলবে পুনরায় আবার বিকেল 4টে। আমি এখন আছি জগন্নাথ মন্দিরে, যেখানে আপনারা জুতো ব্যাগ রেখে মন্দিরে প্রবেশ করবেন, ঠিক জুতো ব্যাগ রাখার কাউন্টারে। আর এই জুতো ব্যাগ রাখার কাউন্টার কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, কোনো পয়সা নেয় না। অর্থাৎ জুতো যখন রাখবেন, জুতোতে কোনো পয়সা লাগে না, তবে ব্যাগ যদি রাখতে যান তাহলে ব্যাগের ক্ষেত্রে আপনাদেরকে পেড করতে হবে। আর জগন্নাথ মন্দির কখন খোলা হয়, জগন্নাথ মন্দির কখন খোলা থাকে সেটা একবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি। জগন্নাথ মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, আবার দুপুর 1টার পর থেকে 4টে পর্যন্ত বন্ধ থাকে, আবার 4টে থেকে 8:30 পর্যন্ত জগন্নাথ মন্দির খোলা থাকে। আপনারা কিন্তু এই দুটো টাইমে জগন্নাথকে দর্শন করতে পারবেন। আর আপনারা যদি মনে করেন যে ভোগ খাবেন, তো ভোগের কুপন কিন্তু সকাল 10টার মধ্যে এসে কাটবেন। আর এই জায়গাটায় কিন্তু ভোগ খাওয়ানো হয়, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লাইন দিয়ে সব ভোগ খাওয়ানো হচ্ছে। 100 টাকা 150 টাকা টিকিট আছে এখানে, 100-150 টাকা টিকিট কুপন কেটে কিন্তু আপনারা এখানে দুপুরের ভোগ খেতে পারবেন। তো এই ভোগের কুপন কাটতে গেলে কিন্তু আপনাদের সকাল 10টার মধ্যে এসে ভোগের কুপন কাটতে হবে। আমি এখন দাঁড়িয়ে আছি জগন্নাথ মন্দিরের সামনে। আর জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ দেবকে ঠিক যেই পথ থেকে স্নান করার উদ্দেশ্যে ঘাটে নিয়ে যাওয়া হয়, আমি সেই ঘাটটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন যাওয়া যাক মন্দিরের ঘাটে। দেখুন, এটা হচ্ছে জগন্নাথ মন্দির, এই দূরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জগন্নাথ মন্দির। আর এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের গেট, মেন চৈতন্য গেট। চৈতন্য গেটের ঠিক সামনে থেকে একটা রাস্তা চলে গেছে, এইটাই চলে যাচ্ছে জগন্নাথ দেবকে যেখানে স্নান করানো হয়, যেই ঘাটে স্নান করানো হয় সেই ঘাটে। চলুন আপনাদেরকে নিয়ে যাই ঘাটে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যারা একদিনে দীঘা ভ্রমণ করবেন কি কি জিনিস দেখবেন। আমি আপনাদেরকে দেখালাম মোহনা, দেখালাম ওল্ড দীঘা, কোথায় থাকবেন সেই হোটেলও আমি আপনাদেরকে দেখালাম, এবং দেখালাম জগন্নাথ মন্দির। এছাড়াও আপনারা মন্দির দর্শনের পাশাপাশি ঘুরে দেখতে পারবেন উদয়পুর, তালসারি, চন্দনেশ্বর মন্দির। এগুলো দেখতে গেলে আপনাদেরকে একটা অটো বা টোটো রিজার্ভ করতে হবে, রিজার্ভ করে কিন্তু আপনারা ঘুরে দেখতে পারবেন। আর যদি আপনারা রিজার্ভ না করেন, যদি শেয়ারে যেতে চান, তাহলে কিন্তু প্রথম কথা হচ্ছে অনেকটা টাইম ওয়েট করতে হবে। এখান থেকে উদয়পুর যেতে গেলে নেয় 30 টাকা, চন্দনেশ্বর মন্দির যেতে গেলে নেয় 35 টাকা। তো আমি মনে করি ওয়েট করার থেকে একটা রিজার্ভ করে নেওয়া ভালো। রিজার্ভে হয়তো 500 টাকার মতো নেবে রিজার্ভে,
আপনারা উদয়পুর, তালসারি এবং চন্দনেশ্বর মন্দির এই তিনটে ঘুরে আবার আপনাদেরকে ওল্ড দীঘা ছেড়ে দেবে। তো আপনারা কিন্তু এইভাবেও সম্পূর্ণ দীঘার ট্যুরটা কমপ্লিট করতে পারেন। তো আমি চেষ্টা করছি উদয়পুরের দিকে যাওয়ার এবং চন্দনেশ্বর মন্দির দিকে যাওয়ার সময় হবে কি না জানি না, কেননা আমি কোনো রিজার্ভ করব না, আমি চাই গেলে শেয়ারেই যাব। তো শেয়ারে কতটা সময় দেওয়া যায় সেটা আমি এখন আপনাদেরকে দেখাবো। প্রথম দিন আপনারা আসবেন, স্নান করবেন, মোহনা যাবেন। মোহনা অনেক সময় দেরিতে পৌঁছানোর ফলে মোহনাটা হয় না। তো পরের দিন আপনারা মোহনাটা লিস্টে পরের দিন রাখতে পারেন, যে পরের দিনকে মোহনা করবেন উদয়পুর, তালসারি, চন্দনেশ্বর মন্দির এবং সেখানে রয়েছে শঙ্করপুর, তাজপুর। এগুলো আপনারা পরের দিন একবারে করে নিতে পারেন। আর যদি মনে করেন এবার যেদিন আপনারা আসছেন প্রথম দিন আপনারা ওল্ড দীঘা, নিউ দীঘা মন্দির এ কটা দর্শন করতে পারেন বা ভ্রমণ করতে পারেন। এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এই ঘাট থেকে কিন্তু জগন্নাথকে স্নানের উদ্দেশ্যে নিয়ে আসা হয়। এই ঘাটে দেখুন, এই সেই ঘাট, এই ঘাটে কিন্তু জগন্নাথ দেখতে স্নানের উদ্দেশ্যে নিয়ে আসা হয়। আজকে ওয়েদারটা দেখুন, পুরো বৃষ্টি ওয়েদার, বৃষ্টি হচ্ছে, রীতিমতো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ওয়েদার। ওল্ড দীঘা থেকে শুরু করে নিউ দীঘা পর্যন্ত কেউ কিন্তু আজকে সমুদ্রে নেমে স্নান করতে পারছে না। আমি এখন আপনাদেরকে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি নিউ দীঘার দিকে। বর্ষাকালে দীঘা ভ্রমণ করতে আসছে, ওল্ড দীঘা দেখালাম কেউ স্নান করতে পারছে না, এবার নিউ দীঘা নিয়ে যাই, দেখা যাক নিউ দীঘাতে বিচে নেমে কেউ স্নান করতে পারছে কিনা। আমি ইতিমধ্যে চলে এসেছি নিউ দীঘাতে। নিউ দীঘার পরিস্থিতিটা আমি এখন আপনাদেরকে দেখাই একবার। দেখুন নিউ দীঘার পরিস্থিতি, প্রবল জলোচ্ছ্বাস, কেউ নিচে নামতে পারছে না, সব বোল্ডারের উপর দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে কখন সমুদ্রে নামবে, স্নান করবে। আমি এখন দাঁড়িয়ে আছি নিউ দীঘাতে। নিউ দীঘাতে প্রত্যেকে কিন্তু সমুদ্রে স্নান করার অপেক্ষায় আছে, কখন জলস্তর কমবে তারপরে তারা সমুদ্রে নামবে স্নান করতে। তো বর্ষাকালে আদৌ কি এটা সম্ভব? আপনারাই বলুন না, বর্ষাকালে কি সমুদ্রের জলস্তর কোনো সময় কমে? এখানে দাঁড়িয়ে থাকবে, স্নান করতে পারবে না। তো এটা হচ্ছে বর্ষাকালের নিউ দীঘার সিচুয়েশন। কেউই সমুদ্রে নামতে পারছে না, সবাই অপেক্ষায় রয়েছে, তীর্থের কাকের মতো অপেক্ষা করছে যে কখন সমুদ্রের জলস্তর নামবে, তারপর তারা স্নান করবে। আজকে কিন্তু তাদের স্নান করা হচ্ছে। তো আপনারা যারা বর্ষাকালে দীঘার ট্যুর করবেন তাদেরকে বলবো ওল্ড দীঘা এবং নিউ দীঘা এই দুটোতে আপনারা স্নানের কোনো আশা রাখবেন না, কেননা এখানে এতটাই বোল্ডার থাকার কারণে কিন্তু এখানে জলস্তর নিচে তো নামেই না, প্লাস বোল্ডারে যদি আপনারা ওইখান থেকে বোল্ডারকে ওভারটেক করে স্নান করতে চান কিন্তু আপনারা বিপদ ঘটাবেন, যার কারণে পুলিশও কিন্তু পারমিশন দেবে না এখানে স্নান করার জন্য। স্নান আপনারা তাহলে বর্ষাকালে কোথায় করবেন? একটাই জায়গা আছে, সেটা হচ্ছে ওল্ড দীঘা থেকে মোহনার দিকে আগাতে হোটেল সিহক পড়ে, হোটেল সিহকের ওইখানে যে বিচটা আছে ঠিক সেই বিচে গিয়ে আপনারা একমাত্র স্নান করতে পারবেন। সেখানে কিন্তু প্রতিটা লোক স্নান করছে, আমি কিছুক্ষণ আসার আগে আপনাদেরকে দেখিয়ে আসলাম। সারাদিন ঘুরে ঘুরে এখন খুব খিদে পেয়ে গেছে, এখন 2:30 বাজে, খুব খিদে পেয়ে গেছে। এখন যাচ্ছি একটা হোটেলে গিয়ে খাবার দাবার খাবো এবং দেখা যাক হোটেলে খাবার দাবারের রেট কী আছে আর কোয়ালিটি কীরকম, এই দুটোই আমি আজকে আপনাদেরকে দেখাবো। এখানে একটা হোটেল আছে, অনুষ্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই অনুষ্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এখন যাব, দেখি কি খাবার আছে। এই হোটেলটা আগে একবার আমি খেয়েছিলাম, অনুষ্কা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলুন যাওয়া যাক এই হোটেলে এবং হোটেলে খাওয়া দাওয়ার কী আছে চেক করে। আচ্ছা, এখানে মিল চারটা দেখি। $20,000 পাল্টা আর জিও হয়ে যাচ্ছে 50,000 টাকা। রেড চার্ট यहाँ টোটাল ভালো ভেজ মিল হচ্ছে 70 টাকা, ফিশ মিল 100 টাকা, সেটি তো শুধু চূড়া ছাড়া 150 টাকা। চূড়া দেখুন নিউ দীঘার সামনে ওই যে রেস্টুরেন্ট আছে অনুষ্কা রেস্টুরেন্ট, একদম এসি রেস্টুরেন্ট। আর এসি রেস্টুরেন্ট হলেও আমি যে প্রাইসটা দেখালাম, প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস আছে। তো আপনারা কিন্তু এই প্রাইসে এসে আপনারা কিন্তু অনুষ্কা হোটেলে এসে খাওয়া দাওয়া ট্রাই করতে পারেন। আমি আপনাকে খাবো, দেখি কেন। আমি প্রথমে ভাবেছিলাম যে ভেজ অর্ডার করবো, তো ভেজের পাশাপাশি আমি একটা ডিমের কারি নিয়ে নিচ্ছি, ডিমের কারি দিয়ে অন্তত খাবো, কেননা একেবারে ভেজ খেতে ঠিক ভালো লাগে না। তো ডিমটা চলে, মাছ মাংসটা বাইরে খুব কমই খাই, তবে ডিমটা তো খাওয়া যাবে। এখন একটা ডিম নেবো, কারি নেবো, তার দাম পড়ে যাবে 80 টাকা। এরকম ভাতের মধ্যে আপনাদের সব কিছু দিয়ে দেবে সাইডে, আপনাদেরকে এইভাবে নিয়ে নিতে হবে। এই একটা দিল আলুর তরকারি, এখানে একটা দিল সোয়াবিনের তরকারি দিল,
টেস্ট করে দেখি কিরকম। রান্না অনেক খারাপ। এখানে বলছে ডিমের কারি নাকি শেষ, ডিম নেই। তো আমি জিজ্ঞেস করলাম যে একটা ডিম হবে না, একটা ডিমের তাহলে ব্যবস্থা করে দাও, নাহলে একটা কমপ্লিটের ব্যবস্থা করবো। তো আবার দেখতে গেছে যে আসে কিনা, কেননা এখন বাজে প্রায় 2:30 পৌনে 3টে বাজে। অনেক খাবারই এক সময় শেষ হয়ে যায়। তো দেখি পাই কিনা, যদি না পাই তাহলে আমি ভেজ মিলকে জানাই। তো শেষমেশ কিন্তু ডিমের কারি পাওয়া গেল। তো ডিমের কারি দিয়েও ডিমের কারি দিয়ে যাই হোক, হোটেলের খাওয়া দাওয়া কিন্তু খুবই ভালো ছিল। ভাড়াটা একটু হালকা আমি পেয়েছি। আর যেটা কথা হচ্ছে নুন কিন্তু একদম মানে সবকিছু একদম ঠিকঠাক আছে। ঝালটা একটু সামান্য বেশি, তো আমি বলবো যে ঝালটা কম করার কথা। আর এখানে এই মুহূর্তে দিয়ে গেল চাটনি আর পাপড়। তো এটাই ছিল আজকে আমার 80 টাকার এগ কারি ভেজ মিল, মানে ভেজ মিল সাথে এগ কারি হয়েছে 80 টাকার। রান্নাবান্না খারাপ না, ভালো হয়েছে। আপনারা চাইলে কিন্তু অনুষ্কা রেস্টুরেন্টে করে। আমি এখন দাঁড়িয়ে আছি দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের সামনে। এখান থেকে এসবিএসটিসির বাস এখান থেকে ছাড়া হয়। দেখুন দেখাচ্ছি, এখান থেকে এসবিএসটিসির বাস ছাড়া হয়। আর এটা হচ্ছে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। আর এই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা হচ্ছে এই সোজা রাস্তাটার অপোজিটেই হলো নিউ দীঘা রেলওয়ে স্টেশন। নিউ দীঘা রেলওয়ে স্টেশনের ঠিক অপোজিটেই হলো এই দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন। আপনারা আসলে পরে এখান থেকে বিভিন্ন জায়গায় যাবার সরকারি বাস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমি এখানে একটা অটোর সঙ্গে কথা বললাম যে উদয়পুর আর চন্দনেশ্বর মন্দির যাব, কত ভাড়া পড়বে। অটোওয়ালা বলছে 520 টাকা। তো আমি এখন সিঙ্গেল আছি, আমার পক্ষে যাওয়া সম্ভব না 520 টাকা দিয়ে উদয়পুর আর চন্দনেশ্বর মন্দির দেখার জন্য। আপনারা যদি দলে 4 জন 5 জন বা 3 জনও আসেন, তাহলে কিন্তু একটা অটো ভাড়া করে আপনারা উদয়পুর চন্দনেশ্বর মন্দির এবং তালসারি ঘুরে আসতে পারেন। সেখানে 600 টাকার মধ্যে কিন্তু কমপ্লিট করে দেবে। আচ্ছা, তালসারি যদি হয়ে যাবে, ওর সঙ্গে তালসারি করতে উদয়পুর, তালসারি আর চন্দনেশ্বর মন্দির এই তিনটে একসঙ্গে কত পড়বে? 650 টাকা। উদয়পুর, তালসারি এবং চন্দনেশ্বর মন্দির এই তিনটি আপনারা একসঙ্গে কভার করতে পারেন, পড়বে 650 টাকা। রেটটা কিন্তু আগের থেকে অনেকটা একটু বেড়েছে। আর যদি আপনারা মনে করেন যে না আপনারা শেয়ারে যাবেন, তাহলে শেয়ারেও যেতে পারেন। এখান থেকে উদয়পুর বিচ পড়বে 30 টাকা, চন্দনেশ্বর মন্দির পড়বে 30 টাকা। আর তালসারিও ঠিক তাই, আবার ওখান থেকে আপনাদের শেয়ারে আসতে হবে। আর যদি মনে করেন যে না আপনারা রিজার্ভে যাবেন, তাহলে রিজার্ভে আপনাদের 650 টাকা দিয়ে উদয়পুর, তালসারি এবং চন্দনেশ্বর মন্দির ঘুরে দেখে আসতে হবে। তো এবার আপনারা বিচার করুন, যদি আপনারা যেতে চান তাহলে দলে অন্তত 4 জন 5 জন আসবেন, এসে একটা টোটো বা একটা অটো ভাড়া করে আপনারা টোটাল এই 3টি জায়গা ঘুরে আসতে পারবেন। আমি এখন চলে এসেছি নিউ দীঘা রেলওয়ে স্টেশনে। নিউ দীঘা রেলওয়ে স্টেশনে 5টার সময় দীঘা পাঁশকুড়া লোকাল আছে। দীঘা পাঁশকুড়া লোকাল ধরে আমি চলে যাব পাঁশকুড়া হয়ে হাওড়া। তো ভেবেছিলাম 7টা20 কান্ডারি এক্সপ্রেস ধরবো, কিন্তু কান্ডারি এক্সপ্রেস 7টা20 পরিবর্তে আজকে রাত্রি 12টা05-এ দীঘা থেকে ছাড়বে। মানে কোনো মানে হয় না এই ট্রেনগুলো, না মানে এক্সপ্রেস ট্রেনগুলো এতটাই লেট করে। কান্ডারি আর তাম্রলিপ্ত, মানে এই কান্ডারি আর তাম্রলিপ্তর ভরসা করাটাই বেকার। আপনারা কান্ডারি আর তাম্রলিপ্তর ভরসা করবেন না, আপনারা লোকাল ট্রেন ধরেই দীঘাতে আসা যাওয়া করবেন। তাতে মনে হয় অনেক শান্তিতে তাড়াতাড়ি আসতে পারবেন এবং অনেক কম খরচায় আসতে পারবেন। আমি এখন দীঘা পাঁশকুড়া লোকাল ধরে পাঁশকুড়া যাচ্ছি। পাঁশকুড়া থেকে চেঞ্জ করে আমি সোজা চলে যাব হলো হাওড়াতে। তো চলুন, আজকে একদিনের দীঘার ট্রিপ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও।